পুরো রাস্তা বৃষ্টির পানিতে প্লাবিত হয়ে গেছে। আকাশ এখনো মেঘাচ্ছন্ন। শিহাব ব্যালকনিতে দাঁড়িয়ে ভাবছে বাইরে যাবে কি না। ঠিক তখন ফাহিমা পেছন থেকে বলে উঠল, কি ভাবছিস? শিহাব হকচকিয়ে জবাব দিল, না, তেমন কিছু না। বাইরে যাবি নাকি? ঠিক নাই। গেলে আমার জন্য আইসক্রিম নিয়ে আসিস। টাকা? তোর কাছে 500 টাকা পাই না, ওখান থেকে নিয়ে আসবি। আমার কাছে মাত্র 10 টাকা আছে। মানি ব্যাগ দেখি। হুম। ছ্যাচরা, ওয়েট, টাকা নিয়ে আসছি। ফাহিমা চলে গেল। শিহাব মুচকি হেসে বাহিরের দিকে তাকাতেই ফোন বেজে উঠল। স্ক্রিনে আননোন নাম্বার। হ্যালো। কেমন আছো? কে? এত তাড়াতাড়ি ভুলে গেছো? নাদিয়া? হুম। ফোন দিছেন কেন? এমনি তোমাকে খুব মিস করছিলাম। আজব, আমাকে মিস করার কি আছে? বুঝবা না, তোমার একটু সময় হবে? কেন? দেখা করতে চাচ্ছিলাম। সরি। প্লিজ, জাস্ট 10 মিনিট। বললাম তো সরি, দেখা করা পসিবল না। ফাহিমা পাশ থেকে জিজ্ঞেস করলো, কে ফোন দিছে? সিফাত ফোন কেটে দিয়ে বলল, নাদিয়া। তুই আবার ওই ক্যারেক্টারলেস মেয়ের সাথে কথা বলিস? আরে না, আননোন নাম্বার থেকে কল দিছিল, তাই রিসিভ করছি। কি বলল? দেখা করতে চাচ্ছে। হুম, ভালো, যা দেখা কর। ধুর, তুই এভাবে রিয়েক্ট করছিস কেন? তোর জানতে হবে না। আর শোন, আমি কাল বাসায় চলে যাব। মাত্র কয়দিন হলো তো আসছিস। সেমিস্টার এক্সামের ডেট এগিয়ে আনছে। উপস। এনে টাকা। 2টা কোন, একটা চিকেন বার্গার আনবি। বাকি যা বাঁচবে তোর। হি হি। ওকে। বাট আমার টাকা দিয়ে সিগারেট খাবি না। সেটা দেখা যাবে। হুম। বার্গার খালামুনিকে দিয়ে কোন নিয়ে ছাদে আসবি। আমি ছাদে আছি। সিফাত হু হা জবাব না দিয়ে বাহিরে চলে গেল। এর মধ্যে আবারও নাদিয়ার কল। সিফাত রেগে ফোন ফ্লাইট মুডে রেখে দিল। আকাশে গুরুম গুরুম শব্দ হচ্ছে। এক নাগারে বিদ্যুৎ চমকেই চলেছে। সিফাত ভয়ে কাঁপতে কাঁপতে ছাদে উঠে দেখল ফাহিমা ছাদের একদম কিনারায় বসে আছে। কিরে, তোর ভয় করে না? ফাহিমা গম্ভীর সুরে বলল, না। সিফাত ফাহিমার পাশে বসে কোন দুইটা এগিয়ে দিয়ে বলল, মন খারাপ মনে হচ্ছে। ফাহিমা একটা কোণ নিয়ে অন্যটা সিফাতের হাতে ধরিয়ে দিল। সিফাত লজ্জা পেয়ে বলল, আমি খাবো না। হুম, ভালো জিনিস খাবি কেন? মাত্র সিগারেট খাইছিস, তাই না? কসম না। ভয় পাস কেন? আমি ফুপিকে বলবো না। খাইছি। গুড, নে এবার আইসক্রিম খা। সিফাত ফাহিমার হাত থেকে আইসক্রিম নিয়ে চুপচাপ খেতে লাগলো। কালো মেঘে ঢাকা আকাশ, বৃষ্টির পানিতে ভেজা সবুজ ঘাস, সবুজ গাছ, আকাশে পাখিদের আনাগোনা, সেই সাথে শীতল বাতাস। দুজন খুব মুগ্ধ হয়ে প্রকৃতির অপরূপ এই দৃশ্য অনুভব করছে। এর মাঝে ফাহিমা অবাক করা কথা জিজ্ঞেস করলো, নাদিয়ার সাথে তো রিলেশন ছিল, তাই না? না। সত্যি কথা বলবি আজ? সত্যি রিলেশন ছিল না। রিলেশন থাকলে তোকে বলতামই। তাছাড়া জেনে শুনে এরকম মেয়ের সাথে কেউ প্রেম করে? বুঝলাম। আসলে তোকে কিছুক্ষণ আগে একটা মিথ্যা কথা বলছি। কোনটা? আমার সেমিস্টার এক্সাম আগায়নি। তাহলে? ছেলের বাসা থেকে পরশু আমার বিয়ের ব্যাপারে কথা বলতে আসবে। উপস। কি ওপস? তুই এত তাড়াতাড়ি বিয়ে করে ফেললি? আমার ইচ্ছা নাই, বাট আব্বু বলতেছে ছেলে এবং ছেলের পরিবার দুইটাই ভালো, এরকম সম্বন্ধ পাওয়া মুশকিল। গুড। তোর আবার কি হলো? কিছু না, বিয়ে করে সংসার কর। চল রুমে যাই। আকাশের অবস্থা বেশি ভালো না। পরে। ছেলেটার ছবি দেখছিস? হুম, ভালোই দেখতে। তাহলে তো ঝামেলাই থাকলো না। হুম, লং হ্যান্ডসাম দুইটাই।
ভালো, তুই থাক, আমি গেলাম, ঠান্ডা লাগছে। আরে শোন। সিফাত দাঁড়ালো না, সোজা রুমে এসে দরজা আটকে নিল। কেন যেন এই মুহূর্তে কিছু ভালো লাগছে না। ঘুমাতে পারলে হালকা লাগতো। আফসোস, চোখে ঘুমও নেই। প্রায় রাত 10টা বাজে। বাসায় সবাই ডিনারের জন্য ডাইনিং রুমে বসে আছে, কিন্তু সিফাতের দেখা নেই। শাহনাজ বেগম কয়েকবার সিফাতকে ডাকতে এসেছেন, প্রতিবার জবাব এসেছে আমার খিদে নেই, পরে খাবো। অবশেষে ফাহিমা এসে দরজায় নক করলো। সিফাত এবার রেগে মেগে দরজা খুলে বলল, কয়বার বলছি আমি খাবো না? ও তুই, কি হয়েছে বল। ফাহিমা মুখ মলিন করে বলল, সবাই তোর জন্য অপেক্ষা করছে, খাবি চল। সিফাত অন্যদিকে তাকিয়ে বলল, তোরা খেয়ে নে, আমি পরে খাবো। ফাহিমা কোনো কথা না শুনে সিফাতের কান টেনে সোজা ডাইনিং রুমে নিয়ে গেল। এতে সিফাতের মা, বাবা, দাদু সবাই অবাক। সিফাত ফাহিমার হাত থেকে কান ছাড়িয়ে বলল, আমি খাবো না ব্যাস। সিফাতের বাবা গম্ভীর সুরে বললেন, কেন, কি হয়েছে? সিফাত মাথা নিচু করে বলল। সিফাতের দাদু হেসে বললেন, অল্প কয়েকটা খেয়ে নে দাদু ভাই। সিফাত নিজের কথায় অটুট থেকে বলল, না খাওয়ার জন্য এরকম জোর করছো কেন? কারণ তুই আজ পর্যন্ত রাতে না খেয়ে ঘুমাস নাই। ফাহিমা শাহনাজ বেগমের উদ্দেশ্যে বলল, খালামণি, তুমি একটা উপকার করবা? শাহনাজ বেগম হাসি মুখে জিজ্ঞেস করলেন, কি মামুনি? আমার জন্য যে ছেলে দেখছে, তুমি সেই ছেলের বাসায় বিয়ের জন্য না করে দাও। কেন মামুনি? ছেলে তো দেখতে শুনতে সব দিক থেকে ভালো। ফাহিমা সিফাতের দিকে আর চোখে তাকিয়ে বলল, হয়েছে, থামো, একজনের পুড়তেছে। তুমি না করে দিতে পারবা কিনা সেটা বলো। শাহনাজ বেগম অবাক হয়ে বললেন, তোমার আব্বুর সাথে কথা বলে বিয়ে ভেঙে দেওয়া যাবে, কিন্তু ব্যাপার কি? পরে বলবো, এখন তোমার ছেলেকে জিজ্ঞেস করো সে খাবে কিনা। শাহনাজ বেগম সিফাতের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বললেন। খেতে বস। সিফাত চুপচাপ খেতে বসে গেল। এদিকে বাসার সবাই হতভম্ব, কি হচ্ছে বুঝতে পারছে না, তবে আন্দাজ করতে পারছে সিফাত এবং ফাহিমার মধ্যে ঝামেলা চলছে। ভোরবেলা ফাহিমা সিফাতের রুমে উপস্থিত। সিফাত তখনও ঘুমিয়ে। ঘুমের ঘোরে ছেলেটার মুখে অদ্ভুত মায়া ভেসে উঠেছে। ফাহিমা মুগ্ধ হয়ে সিফাতের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে চুল ধরে টেনে তুলল। সিফাত কোনোভাবে চোখ খুলে বলল, জ্বালাচ্ছিস কেন? ফাহিমা হেসে বলল, আমার ইচ্ছা হয়েছে তাই। যা ঘুমাইতে দে উহুম। প্লিজ। আবু ফোন দিছিল। সিফাত লাফ দিয়ে উঠে বলল। তারপর? ফাহিমা অন্যদিকে তাকিয়ে বলল, তুই ঘুমা, পরে বলবো। সমস্যা নেই, বল। তোর তো প্রচুর ঘুম পাইছে। ঘুম চলে গেছে। তাও ঘুমা। ধুর, তোর আব্বু কি বলেছে সেটা বল। কি আর বলবে, খালামনির সাথে কথা বলল। খালামনি বলছে ছেলে পছন্দ হয় নাই, তাছাড়া এত তাড়াতাড়ি বিয়ে দেওয়ার কি দরকার, ব্লা ব্লা আরো অনেক কিছু। তারপর? তারপর জানি না। খালামনি ব্যালকনিতে চলে গিয়েছিল। শেষ? না, খালামনির সাথে কথা বলার পর আমার সাথে কথা বলেছে। তুই কি বললি? যা বলার বলছি। আমি তোর সাথে সব শেয়ার করি না, তাহলে তুই এরকম করছিস কেন? আব্বুরে বলছি খালামনির একটা হনুমান আছে, হনুমানটাকে আমার লাগবে। তোর আব্বু কি বলেছে? সময় হলে হনুমানটার গলায় ঝুলিয়ে দিবে। সত্যি? হুম। সিফাত মুহূর্তেই খুশিতে আত্মহারা হয়ে গেল। নিজের আবেগ ধরে রাখতে না পেরে ফাহিমাকে জড়িয়ে ধরল। ফাহিমা নির্বাক, এরকম কিছু আশা করেনি। এই কি করছিস? সিফাত কোনো কিছু পাত্তা না দিয়ে বলল, তুই চুপ থাকতো, অনেকদিন পর শান্তি লাগছে। ফাহিমাও সিফাতের ঘোরে হারিয়ে গিয়ে চুপি চুপি বলল, সারা জীবন এইভাবে কাছে রাখবি কিন্তু। সিফাত চোখ বন্ধ করে বলল, এর চাইতেও বেশি কাছে রাখবো। আপাতত চুপ থাক, আমাকে একটু ঘুমাতে দে। ফাহিমা বুঝতে পারছে না কি করবে, উঠতেও মন চাচ্ছে না। অপরদিকে বাসার কেউ চলে আসলে কেলেঙ্কারি ঘটে যাবে।
বয়সে 2 বছরের ছোট মামাতো ভাই আমায় ভালোবাসে। দ্বিতীয়বার পাত্রপক্ষ হতে বিতাড়িত হওয়ার পর জানতে পারলাম এই সত্যিটা। বড্ড অবাক হয়েছিলাম সেদিন। আমার মামাতো ভাই তামিম, যাকে আমি ছোটবেলা থেকে মেরে মেরে বড় করেছি, যার সাথে আমার সম্পর্ক সাপে নেউল টাইপ, সে কি করে আমায় ভালোবাসতে পারে? তার উপর 2 বছরের বড় আমি তার থেকে। বর্তমানে যে বাড়িটাতে আমরা আছি সেটি আমার মায়ের পৈতৃক নিবাস। নানু আমার 2 মামা এবং আমার মাকে সমান ভাগে এই বাড়িটি লিখে দিয়ে গেছেন। আমরা থাকতাম 3 তলায়, 2 তলায় ছোট মামা আর নিচ তলায় বড় মামা। বড় মামা প্যারালাইজড গত 1 যুগ ধরে। 12টা বছর আমার মামি নিজের অক্লান্ত ভালোবাসার যত্ন দিয়ে মামাকে আগলে রাখতে রাখতে গত হয়েছেন 1 বছর আগে। মা বলতেন যৌবনকালে তাদের ভালোবাসা ছিল দেখার মতো। মামির প্রতি আড়ালে ভালোবাসা একদিন প্রকাশ করলো সবার সম্মুখে। নানু দ্বিমত করেননি, বিয়ে দিয়ে দিয়েছিলেন। সেই ভালোবাসা বদলায়নি। দুজনের প্রয়াসে অটুট থেকেছে 25টি বছর। মামির পরিশ্রম যেন সার্থক হতে লাগলো। মামা অভিশপ্ত জীবন কাটিয়ে উঠতে লাগলেন। কিন্তু কে জানতো এদিকে মামির দিন ফুরিয়ে এসেছে। দুজনের ভালোবাসা স্থগিত হয়ে গেল। মামা যেন নিস্তব্ধ বৃদ্ধে উপনীত হতে লাগলেন। মামির বিদায়কালে মামা একটুও কাঁদেননি, শুধু চেয়েছিলেন। কেঁদেছিল তামিম, খুব কেঁদেছিল সে। নিজ চোখে একটি উড়ন্ত চঞ্চল ছেলেকে মাটিতে কেঁদে গড়াগড়ি খেতে দেখেছিলাম। তখনও বুঝতে পারিনি তার ভেতরকার কষ্টের প্রকট কতটা। মামা নিরাশ স্বপ্ন দেখতে দেখতে দিন গুনতে লাগলেন। তামিমের চলাফেরা ধীরস্থির হতে শুরু করলো। আগের মতো যখন তখন আমার সাথে ঝগড়া জুড়ে দেওয়া হারিয়ে গেল। মাঝে মধ্যে নিচ থেকে তার সাথে ভাব জমাতে চাইলেও তেমন লাভ হতো না। আমার শক্ত হাতের চর তার গালে পড়তে পড়তে বোধ করি তার গালও এখন আমার হাতের মতো হয়ে গেছে। মেয়েদের হাতের তালু হয় নরম, সেই হাতের চর থাপ্পড়ও সেই রকম কোমল হয়। কিন্তু আমার ক্ষেত্রে ব্যাপারটা উল্টো। বাবার মতো বদমেজাজি হয়েছি। মা এখনো আফসোস করেন আমার আপন ভাই নেই, কিন্তু ছেলেদের মতো উগ্র স্বভাব আমার মধ্যে বিদ্যমান। মা আহাজারি করেন, প্রায় বলেন, এবার একটু আচরণটা বদলা, হয়েছিস তো কালো, তার উপর চলাফেরাও কেমন দৃঢ়। আমি কিছু বলতে পারি না। তবে একজন রয়েছে যে এই আমিটাকে গোপনে ভালোবেসে গেছে। গতকাল রাতে তামিমের রুমে দরজা ঠেলতেই দেখি সে আমাদের ছোটবেলার ছবি হাতড়ে দেখছে। মামির কোলে তামিম। বুঝলাম সে এখন নিত্য দিনের মতো মামির স্মৃতিচারণ করছে। তাকে বিরক্তিতে ফেলার অহেতুক ইচ্ছে হলো না, তাই পথ ফুরিয়ে চলে যেতে নিলে পিছু ফিরে ডাকলো, ছোঁয়া, চলে যাচ্ছিস কেন? বস। তোকে কতবার বলবো তামিম, আমি তোর থেকে বড়, সম্মান দিতে না পারলে কথা বলতে আসিস কেন? ঘুরে দাঁড়িয়ে ভারী কণ্ঠে উত্তর দিতেই সে বলল, তুই কি চাচ্ছিস তোকে আপু বলে ডাকি? সেটা সম্ভব নয়, আর তুই জানিস সেটা আমি বলবো না। ভেতরে আয়। আমি গিয়ে খাটের কিনারায় বসলাম। তামিম মামির ছবি হাতে উঁচু করে ধরে বলল, মা চলে গিয়েছে 1 বছর। এখন আমার একমাত্র কাছের বলতে শুধু তুই। মামা তো আছে, এভাবে ভেঙে পড়ছিস কেন? তামিম নির্বাক। 2 চোখের উষ্ণ জল তার গাল বেয়ে অনায়াসে নেমে গেল। সেদিন তার এই ছোট্ট কথাটুকু আমার মস্তিষ্কে লাগেনি। এর গভীরতা কতটুকু ছিল সেটা বুঝেছি পরে। এক ভর দুপুরে কলেজ থেকে ফিরেই দৌড়ে চলে গেলাম রুমে। সচরাচর আমি এই কাজ করি না। বাইরের মেন দরজা থেকে তামিম আমায় দেখে নিয়েছিল। আমি বিছানায় বালিশে মুখ গুজেছিলাম। তামিম ধীর পায়ে হেঁটে আমার কাছে দাঁড়িয়ে জানতে চাইল, মহারানীর হলো কি? কলেজ থেকে ফিরেই শুয়ে পড়লি যে? আমি নিজেকে স্বাভাবিক রেখে মুখ গুজেই বললাম, আমার ঘরে তোর কি কাজ? যা এখান থেকে। তামিম গেল না। আমার অতি চেষ্টায় আড়াল করা কান্না ভেজা কণ্ঠ সে বুঝে নিল। চট করেই আমার শোয়া থেকে টেনে তুলে বসালো। আমি মুখ ঘুরিয়ে নিলাম। সে আমার থুতনিতে ধরে ঘুরিয়ে জল মুছিয়ে দিয়ে বলল, তোর মতো মেয়েকে কান্নায় মানায় না, তবুও কাছিস কেন? সত্যি সত্যি বল, হেয়ালিপোনা পছন্দ না। তামিম শক্ত স্বরে বলতেই আমি নাক টেনে টেনে বললাম,
এলাকার মোড়ে কিছু ছেলে আছে, আজ আমার গায়ের রং নিয়ে কটূক্তি করেছে। আচ্ছা তামিম, আমি তো তোর বোন, তুই বলতো আমি কি এতই কুৎসিত? পাত্রপক্ষ আমায় পছন্দ করে না, তুই ওকে ভাবিস আমি কারোরই যোগ্য না। তামিমের মুখ ভার করে রইল, কথা বলল না। আমি তার উত্তরের আশায় বসে রইলাম। একটু পর কি হলো কে জানে, সে বেশ রেগে গিয়ে বলল, নিজেকে নিচু চোখে দেখা মেয়েদের জন্য এটাই ঠিক। তুই যদি নিজেই নিজেকে কারোর যোগ্য না ভাবিস তাহলে বাকিদের আর কি দোষ? আর তোকে কতবার বলেছি বোন শব্দটা উচ্চারণ করবি না, কথা কানে যায় না? তামিম খুব ক্ষেপে গেল। আমি হা করে চেয়ে রইলাম তার দিকে। এইভাবে রেগে যাওয়ার কারণ কি? সে হু হু করে রুম থেকে বেরিয়ে গেল। তার বলা উক্ত কথাগুলো তীরের মতো বিঁধল বুকে। তার পরের দিন থেকে কলেজে যাবার পথে ছেলেগুলোকে আর দেখি না। যথারীতি কলেজ থেকে বাড়ি যাওয়া আসা করি। এর মাঝেই আরেকটি বিয়ের সম্বন্ধ এলো। তৈরি হয়ে পাত্রপক্ষের সামনে যেতেই চারদিক থেকে নাক সিটকানো আর অসংখ্য কানাঘোষা শুনতে পাচ্ছিলাম। ধরেই নিলাম এই সম্বন্ধও কাজে দিবে না। হলো তাই। পাত্রের মা সরাসরি না বলে উঠে গেলেন। বাবা রেগে মেগে আবারও মাকে বকতে লাগলেন। মেহমানের ভরা ড্রয়িং রুমটায় শুধু আমি আর তামিম বসা। হাতের মধ্যে শাড়ির আঁচল খামচে ধরে কাঁদছি আমি। কেমন থমকে গেল পলকগুলো। সম্মুখে মানুষগুলো আমাকে অপরাগ ঘোষণা দিয়ে চলে যায়, পাছে কেঁদে মরতে হয় আমাকে। তামিম দু কদম কাছে এসে আমার নিকটের সোফায় বসলো। কুজো হয়ে আমার মুখের সামনে বসে বলল, তোর সাহসী ভাবটা আর আগের মতো নেই, ভাবতেই দুঃখ হচ্ছে। তুই তো এরকম ছিলি না। সবার কথা গায়ে মাখতে কে বলেছে তোকে? তামিমের কথা কর্ণপাত হতেই আমার কান্নার পরিমাণ বেড়ে গেল। শব্দ করে কাঁদতে কাঁদতে মাথা ঝিম ধরে গেল। তামিম এবার হঠাৎ শক্ত করে চেপে ধরলো আমার হাত, টানতে টানতে নিয়ে গেল ছাদে। একদম রেলিংয়ের ধারে দাঁড় করালো আমায়। সূর্যের দেখা নেই, চারদিক অন্ধকারে আচ্ছন্ন, সাথে হিম শীতল আবহাওয়া। শীত শীত লাগছিল, তাই গায়ের আঁচল টেনে জড়িয়ে নিলাম। তামিম রেলিং ধরে নিচের দিকে চেয়ে আছে। আমি কিছু বলতে নেব তার আগেই সে বলল, আমি তোকে ভালোবাসি। তার শান্ত কণ্ঠের জবাবে বললাম, জানি তো। ভাই তো বোনকে। পুরোটা শেষ না করতেই তামিম ছুটে এসে আমার বাহু চেপে ধরল। আমি ভয়ে পেয়ে চোখ বন্ধ করে নিলাম। সে রাগান্বিত স্বরে বলল, বোকা নাকি তুই? আমি তোকে ভালোবাসি, এর মানে বুঝিস না? ভালোবাসি আমি তোকে, তোকে নিজের করে পেতে চাই। ভেঙে না বললে মাথায় ঢোকে না, তাই না? আমি থ মেরে গেলাম। ওর কথা বুঝে উঠতে বেগ পেতে হলো আমায়। আমি ওর থেকে দূরে সরে এসে বললাম, কি বলছিস তুই জানিস? লোকে শুনলে কি বলবে বুঝতে পারছিস? তামিম পুনরায় আমার বাহু চেপে ধরে বলল, কে কি ভাববে সেটা নিয়ে ভাবছিস কেন? আমি তো আছি, আমরা একসাথে ভালো থাকবো। বিয়ে করবি আমায়? তামিমের কথা শেষ না হতেই সজোরে চর মেরে দিলাম তার গালে। তার ভাবান্তর নেই, শুধু চোখ জলে টলমল করতে লাগলো। সে হয়তো এরকম প্রতিদান আশা করেনি। আমি ছুটে চলে এলাম সেখান থেকে। বড় বোনকে ভালোবাসে, এমনিতেই আমাকে নিয়ে সমালোচনার শেষ নেই, তার উপর এই কথা জানলে লোকে কি বলবে? আর বাবা তো মেনে নেবে না। এলোমেলো পায়ে এই রুমে এসে দরজা মেরে বসে রইলাম। রাতে মা খেতে ডাকলেও গেলাম না। বের হলাম পরের দিন সকালে। সারাদিন তামিমের দেখা নেই। এরপর থেকে ভুলক্রমেও আমার মুখোমুখি হলেই সে এড়িয়ে যায়, যেন আমি তার অচেনা কেউ। একদিকে বাবা পাত্রের খোঁজে লেগেছেন। কালো মেয়ে বিয়ে দেওয়া কঠিন, এই উক্তি বাবা রোজই আওড়ান আমার সামনে। আজও ছোট মামার তামিমকে নিয়ে বসেছেন কি করা যায় এই প্রসঙ্গে। সাথে আমি দাঁড়িয়ে আছি কাঠগোড়ার আসামি রূপে। তামিম বারবার লাল চোখে দেখছে আমায়। আমি ছুট্টে রুমে চলে এলাম। ওর সামনে নিজেকে দাঁড় করাতে অস্বস্তি লাগছে। কিছুদিন বাদে বাবা পাত্র খুঁজে পেলেন। পাত্রটি এটি দ্বিতীয় বিয়ের, সাথে একটি মেয়েও আছে। শুনেছি কানাঘোষা চলছে প্রথম স্ত্রীকে নাকি সে নিজেই মেরেছে। মদ পাগল লোকের স্বভাব যা হয় আর কি। বাবার দ্বিমত নেই। মাও দেখলাম বেজায় খুশি। ছেলে ভালো কি খারাপ সেটা বড় কথা নয়,
মেয়েকে বিদায় দিতে পারছেন, এটাই যেন স্বস্তির আভাস বয়ে বেড়াচ্ছে। আমার মত নেবার বৃথা প্রয়োজন বোধ করলেন না বাবা। সাহসী সহনশীল এই আমি আজ পরিবারের কথায় নেচে বেড়াচ্ছি। 2 দিন পরে বিয়ে। রাতে ছাদে উঠে দেখি তামিম রেলিং ধরে আয়েশ ভরে সিগারেটের ধোঁয়ায় নিজেকে লুকাতে ব্যস্ত হয়ে উঠেছে। আমি তার কাছে যেতে যেতে বললাম, একজন মাতালকে রেখে 2 দিন বাদে আরেকজন মাতালের কাছে যাব। ব্যাপারটা হাস্যকর। আমি খোঁচা মেরে বলতেই তামিম ঘুরে তাকালো, হাতের সিগারেটে দ্বিতীয় টান মেরে আগের অবস্থায় দাঁড়িয়ে রইল। আমি আরো কাছে গিয়ে বললাম, হাতের সিগারেট ফেলবি নাকি আমি চলে যাব? চলে যা। যাব না, সিগারেটটা ফেলে দে। তামিম আমার দিকে তাকিয়ে মুখের ধোঁয়া ছুঁড়ে দিল মুখ বরাবর। আমি চোখ বুজে নিলাম, সিগারেট ছুঁড়ে ফেলে বলল, এই ধোঁয়া এরপর থেকে আমার আজীবনের সঙ্গী। কেউ ছেড়ে গেলেও এই ধোঁয়া ছেড়ে যাবে না। ঠিক আছে, তবে তুই এটা নিয়ে পড়ে থাক। বলেই আমি চলে যেতে নিলে তামিম আমার হাত চেপে ধরল। সাদামাটা রংহীন বিয়ে বাড়িতে অল্প কতক লোকের পদচরণ। যারা ছিল তারাও চলে যাবে এখন। পাত্রকে পুলিশ অ্যারেস্ট করে নিয়েছে। সব দোষ এবার বর্তাবে বাবার উপর। ভয়ে যখন আমায় কাঁপুনি শুরু বাবা, তখন তামিমকে ডেকে তার হাতে আমায় দিয়ে বললেন, ব্যাস এইটুকু বলেই বাবা চলে গেলেন। সেদিন রাতে ছাদে তামিম আমায় টেনে ধরে তার বুকে মিশিয়ে নিয়েছিল। বাবা দেখে ফেলেছিল সেটি। তামিম বাবার পা ধরে মিনতি করেছিল আমাকে পাবার জন্য। বাবা ফেরাননি। অসুস্থ জীবন থেকে মুক্তি দিয়ে বাবা তামিমের কথা গ্রাহ্য করেছিলেন। বাবা চলে যেতেই তামিম কেঁদে উঠে খুশিতে আমায় জড়িয়ে ধরতে নিলে আমি রেগে বললাম, আমি তোর বড়, একদম পারমিশন ছাড়া টাচ করবি না। তামিম রেগে মেগে তাকালো। মনে হচ্ছে আজকের চরটা আমার গালেই পড়বে, তাই আমি ওই সাথে সাথে তাকে জড়িয়ে ধরলাম।